আজ বিকেল থেকেই একটানা ঝমঝম করে বৃষ্টি হয়ে চলেছে। সন্ধে 7টার দিকে একটু বন্ধ হতেই অফিসের বাকি সবার সঙ্গে সঙ্গে অতীনও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। অতীনের অবশ্য খুব ভালো লাগছিল। গাড়িতে নিজের প্রিয় গান শুনতে শুনতে ড্রাইভ করছিল সে। বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে গেট খুলতে যাবে এমন সময় তার চোখ পড়ল পাশের নিম গাছটার তলায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। স্ট্রিট লাইটে যেটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে মেয়েটার বয়স খুব একটা বেশি নয়। পুরো ভিজে সপসপে হয়ে গেছে। তাড়াতাড়ি গেট খুলে এসে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেল অতীন। ছাতা হাতে গেটটা বন্ধ করতে গিয়ে দেখল মেয়েটা ঠিক তার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। কিছু বলবেন? জিজ্ঞেস করলো অতীন। আমাকে আপনাদের বাড়ির বারান্দায় একটু বসতে দেবেন? বৃষ্টি থামলেই চলে যাব। কুণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো মেয়েটা। একটুখানি ভাবল অতীন। অচেনা অজানা একটা মেয়ে, যদিও বারান্দায় বসে থাকবে বলল, তবুও কয়েক সেকেন্ড ভেবে নিয়ে রাজি হয়ে গেল সে। এরকম দুর্যোগের দিনে কাউকে কি করে না করবে। বাড়ির সামনে অনেকটাই খোলা বারান্দা তাদের। মেয়েটা সেখানে বসতে ভেতরে চলে গেল অতীন। ফ্রেশ হয়ে চা বানিয়ে সোফায় এসে বসলো। টিভিটা চালিয়ে দিয়ে চা খেতে খেতে হঠাৎ তার মনে হলো মেয়েটা চলে গেছে কি না একবার দেখা উচিত। বাইরে এসে সে দেখল দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে কুঁকড়ে বসে আছে মেয়েটা। পুরোপুরি না থামলেও বৃষ্টির বেগ একেবারেই কমে গেছে। এই যে শুনছেন, ডাকলো অতীন। দুবার ডাকার পর চোখ খুলল মেয়েটা। মেয়েটার চোখ দুটো খুব সুন্দর, কিন্তু কেমন যেন দুঃখী দুঃখী একটা ভাব চোখে মুখে। একটা চোখের নিচে কালশিটে দাগ। বৃষ্টি তো প্রায় থেমে গেছে, বাড়ি যাবেন না? জিজ্ঞেস করলো অতীন। বাড়ি বলে উদাস চোখে চেয়ে রইল মেয়েটা। চুপ করে দাঁড়িয়ে থাকলো অতীন। হঠাৎ মেয়েটা বলে উঠল, আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন বাবু? আমি আপনাদের সব কাজ করে দেব। আসলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার জায়গা নেই মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো অতীন। আসলে সৎ মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই বলেছে আর যেন আমি ওই বাড়িতে না ফিরে যাই। কিন্তু আমার বাড়িতে তো আপনার করার মতো কোনো কাজই নেই। আমি বাড়িতে একা থাকি। যখন ইচ্ছে হয় রান্না করি, যখন ইচ্ছে হয় না বাইরে খেয়ে নিই। ঘরদোর পরিষ্কার আমি আমার সময় মতো করে নিই। কাজের লোকের কোনো প্রয়োজন নেই আমার, পরিষ্কার জানিয়ে দিল অতীন। এরপর বেশ কিছুক্ষণ ধরে অনুরোধ করলো মেয়েটা। মা তাকে কেমন মেরেছে তার প্রমাণ দেখালো। দেখে গা শিউরে উঠল অতীনের। শেষমেশ সে বলল, অন্তত আজকের রাতটুকু তাকে থাকতে দিলেই হবে। কাল সকালে না হয় যেদিকে দুচোখ যায় চলে যাবে। বাধ্য হয়ে মেয়েটাকে ভেতরে আসতে বলল অতীন। মা বাবা নেই অতীনের। ছোট মাসির কাছে মানুষ। মাসি অন্য শহরে থাকে। মা বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাবার পর মাসি তাকে নিজের কাছে নিয়ে চলে গেছিলেন। আজ বছর দুয়েক হলো চাকরি পেয়ে আবার নিজের শহরে নিজের বাড়িতে ফিরে এসেছে সে। খুঁজে পেতে মাসির কিছু পুরানো জামা কাপড় খুঁজে পেল অতীন। মাসি এলে ব্যবহার করে। এখন সেগুলো বার করেই মেয়েটাকে পরতে দিল সে। কিছুক্ষণের মধ্যেই শুকনো জামা কাপড় পরে সামনে এলো মেয়েটা।
জিজ্ঞেস করে অতীন জানল পরী নাম মেয়েটার। পরীর মতো না হলেও দেখতে মোটামুটি সুন্দর, বিশেষ করে চোখ দুটো খুব আকর্ষণীয়। সামনে বসে সৎ মায়ের অত্যাচারের কথা শোনালো সে অতীনকে। বড় দেওয়াল ঘড়িতে রাত 9টা বাজতে পরী বলল, অনেক রাত হয়ে গেল, আমি কিছু খাবার বানাই। কিছুক্ষণের মধ্যেই বেশ দক্ষ হাতে খিচুড়ি আর অমলেট বানিয়ে নিয়ে এলো পরী। খেতে খেতে আর চোখে তার দিকে তাকিয়ে দেখছিল অতীন। সম্পূর্ণ অচেনা অজানা এই মেয়েটাকে বাড়িতে থাকতে দেওয়া ঠিক হচ্ছে কি? আজকাল মানুষকে কোনো ভরসা নেই। ছোট ঘরটায় থাকতে বলেছে মেয়েটাকে, শুয়ে পড়লে বাইরে থেকে দরজা বন্ধ করে দিতে হবে, মনে মনে ভাবল সে। পরদিন খুব ভোরবেলা উঠে পরীর ঘরের দরজাটা খুলে দিল অতীন। তারপর সোফাতে এসে বসল। গা হাত ভীষণ ম্যাজম্যাজ করছে। সবে ভোর হয়েছে। এ কথা ও কথা ভাবতে ভাবতে কখন যেন আবার ঘুমিয়ে পড়ল সে। শুনছেন, চা খাবেন তো? হঠাৎ পরীর ডাকে ঘুম ভাঙল অতীনের। দেখল চা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে পরী। চায়ের কাপে চুমুক দিয়ে খুব আরাম লাগলো অতীনের। থাকতে দিন না আমাকে এখানে, ওখানে গেলেই মা আমার উপর আবার অত্যাচার করবে। কিছুক্ষণ পর কাতর অনুরোধ করল পরী। যদিও এখানে কেউ কারো বাড়ির খোঁজ রাখে না, তবুও এই বয়সের একটা মেয়েকে বাড়িতে রাখা ঠিক হবে কি না বুঝতে পারল না অতীন। এদিকে শরীরটা কেমন যেন খারাপ লাগছে তার, মাথা ভার হয়ে আসছে। থার্মোমিটার দিয়ে দেখল 102 জ্বর। সিনিয়রকে ফোন করে জানিয়ে দিল আজ অফিসে যাবে না। ওষুধ খেয়ে কোনো মতে সোফাতেই শুয়ে পড়ল সে। 3 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল অতীন। এই 3 দিন পরী তার অনেক সেবা যত্ন করেছে। কৃতজ্ঞতায় তাকে আর চলে যাওয়ার কথা বলতে পারল না অতীন। ধীরে ধীরে পরীর প্রতি একটা টান অনুভব করতে লাগলো অতীন। পরী প্রচণ্ড যত্ন আত্তি করে তার একাকী নিস্তরঙ্গ জীবনটা পরীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠল যেন। আজকাল তাদের গল্প একবার শুরু হলে আর থামতে চায় না। দুজনেই দুজনের জীবনের নানা গল্প শোনায়। কলেজে যাওয়া সবে শুরু করেছিল পরী। তারপরই মা মারা যাওয়ায় আর পড়াশোনা করা সম্ভব হয়নি। তবে তার কথাবার্তা আচার ব্যবহার বেশ বুদ্ধিদীপ্ত। ছোট মাসিকে পরীর কথা জানিয়েছে অতীন। সঙ্গে সঙ্গেই তার মনের কথা বুঝে গেছেন মাসি। এই মাসের শেষের দিকে এখানে আসবেন তিনি। পরীকে দেখে সব কিছু জেনে বুঝে তার সঙ্গে বিয়ের ঠিক করবেন। যদি সম্ভব হয় পরীর বাড়িতেও যাবেন। কথাটা যদিও পরীকে এখনও জানায়নি অতীন, কিন্তু মুখ দেখে সে বুঝতে পারে পরীও তাকে পছন্দ করে। তার গভীর দুচোখে অতীনের প্রতি মুগ্ধতা যেন ঝরে পড়ে। তবুও মাসি আসার আগে সময় সুযোগ বুঝে ব্যাপারটা নিয়ে পরীর সঙ্গে খোলাখুলি আলোচনা করবে ভেবে নিল সে। কি আছে এই লকারের মধ্যে? একদিন আলমারির লকার দেখিয়ে জিজ্ঞেস করল পরী। অতীনের জামা কাপড় ধুয়ে আলমারিতে গুছিয়ে রাখছিল সে। এখন বাড়ির লোকের মতোই সব জায়গায় সব জিনিসে সহজভাবে হাত দেয় সে। তার বলার সঙ্গে সঙ্গে লকার খুলে একটা জড়োয়ার হার বার করে নিয়ে এলো অতীন। এত জমকালো হার কোনো দিন দেখেনি পরী। এটা আমার মায়ের, তার আগে এটা ঠাকুমার ছিল। মা বলেছিল এটা এ বাড়ির বৌমার প্রাপ্য। হাসি মুখে বলল অতীন। তার হাত থেকে নিয়ে হারটা নেড়েচেড়ে দেখল পরী।
অনেক প্রশংসা করল সে হারটার। দিন 7 পর অফিস থেকে বাড়ি ফিরে পরীকে কোথাও দেখতে পেল না অতীন। তবে কি বাইরে কোথাও গেছে? মাঝে মাঝে টুকটাক জিনিস কিনতে বাইরে বেরোয় সে, কিন্তু ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও যখন এলো না, তখন কেমন যেন সন্দেহ হতে লাগলো অতীনের। পুরো বাড়ি ভালো করে চেক করলো সে। সব জিনিসই তার নিজের জায়গায় আছে। আলমারি খুলে দেখতে গিয়ে মাথায় হাত পড়ে গেল অতীনের। মায়ের হারটা নেই। ধপ করে বিছানায় বসে পড়ল সে। বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল তার। পরে কি করে চুরি করতে পারলো তার ঘরে? অসময়ে সে তো তাকে আশ্রয় দিয়েছিল। সঙ্গে সঙ্গে মায়ের শেষ স্মৃতি হারিয়ে ফেলার যন্ত্রণাও যেন কুরে কুরে খেতে লাগলো তাকে। হারটা দেখানোর সময় মায়ের হাসি মুখটা মনে পড়ল তার। আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না মা, বলে কান্নায় ভেঙে পড়ল সে। আধ ঘন্টা পর নিজেকে সামলে নিয়ে পুলিশ স্টেশনে গেল অতীন। সব জানিয়ে কমপ্লেন করলো একটা। তার বয়ান অনুযায়ী পরীর একটা স্কেচ এঁকে নিল একটা লোক। হারটা উদ্ধার করার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন বলে কথা দিলেন পুলিশ অফিসার। দিন 3 পর পুলিশ স্টেশন থেকে ফোন এলো অতীনের কাছে। কাল রাতে স্টেশনের পাশের বস্তি থেকে ছুরিবিদ্ধ এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার চেহারার সঙ্গে অতীনের বর্ণনার হুবহু মিল রয়েছে। হাসপাতালে গিয়ে পরীকে দেখল অতীন। তাকে দেখে প্রথমে চোখ বন্ধ করে নিল পরী। 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। কোনো কথা বলতে ইচ্ছে করল না অতীনের। সঙ্গের পুলিশ অফিসারকে জানিয়ে দিল যে এই পরী। তারপর বাইরে গিয়ে বসে রইল। খানিকক্ষণ পর পুলিশ অফিসার এসে জানালেন যে পরী হারটা তার কুঁড়ে ঘরে এক জায়গায় লুকিয়ে রেখেছে। সেটা না পেয়েই রেগে তাকে ছুরি মেরে পালিয়ে যায় তার স্বামী তপন। কিছুক্ষণ পর লোক গিয়ে পরীর কথা মতো জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসে হারটা। মায়ের হারটা অক্ষত দেখে চোখে জল চলে আসে অতীনের। রাত্রিবেলা শুয়ে শুয়ে সে ভাবে একবার ধন্যবাদ জানানো উচিত তার পরীকে। কিন্তু 2 দিন কোনো কাজ না করায় অফিসে এত কাজের চাপ পড়েছে যে পরদিন আর যেতে সময় পেল না সে। তার পরদিন হাসপাতালে গিয়ে অতীন জানতে পারল সুস্থ হতেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে পরীকে। সঙ্গে সঙ্গে থানায় ছুটল সে। সেখানে গিয়ে জানতে পারল স্বামীর সঙ্গে মিলে বেশ কিছু দুষ্কর্ম করেছে পরী। এক সময় ভালোবেসে তপনকে বিয়ে করেছিল মা বাপ মরা পরী। বিয়ের পর সে জানতে পারে তপন তাকে সব মিথ্যে বলেছে। চাকরি বাকরি কিছু নেই তার। সুযোগ পেলে লোক ঠকিয়ে বেড়ায়। বিয়ের পর পরীকেও এইসব কুকর্ম করতে বাধ্য করে সে। দুজনে মিলে বেশ ভালোই চালাচ্ছিল। শুধু এবারই অতীনের মায়ের হারটা কিছুতেই তপনের হাতে তুলে দিতে পারেনি পরী। অপরাধবোধের জ্বালায় জ্বলতে জ্বলতে নিজের বুকে ছুরি খেয়েছে। সব শুনে মনটা নরম হয়ে গেল অতীনের। সে যে পরীকে চিনতে কোনো ভুল করেনি সেটা বুঝে মনটা খুশিতে ভরে গেল তার। অতীন গিয়ে পরীর সামনে দাঁড়াতেই মুখ নিচু করে নিল সে। তার চোখ দিয়ে যে বড় বড় জলের ফোঁটা নিচে পড়ছে স্পষ্ট দেখতে পেল অতীন। কিছু বলার আছে তোমার? জিজ্ঞেস করল অতীন। পারলে আমাকে ক্ষমা করে দিও, মুখ নিচু করেই বলল পরী। বন্ডে সই করে এরপর পরীকে বার করে আনলো অতীন। বাইরে এসে করুণ মুখে পরী জিজ্ঞেস করল,
কেন বার করে আনলে আমাকে? জেলে থাকলে তবু তো দুমুঠো খেতে পেতাম। এখন আমি কোথায় যাব? তুমি আমার সঙ্গে যাবে পরী? মানে? পরীর দু চোখে বিস্ময়। হ্যাঁ, মায়ের হাড়ের জন্য যোগ্য উত্তরাধিকার পেয়ে গেছি আমি, মৃদু হেসে বলল অতীন। তারপরও কিছু বলল না পরী, অবাক চোখে চেয়ে রইল। কি, যে হাড়ের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে যাচ্ছিলে সেই হাড় অন্য কারো হয়ে গেলে ভালো লাগবে তোমার? আবার জিজ্ঞেস করলো অতীন। এবার ব্যাপারটা বুঝতে পারল পরী। কিছু না বলে লাজুক হেসে মুখটা নিচু করে নিল সে, আর মনে মনে নিজের সৌভাগ্যের জন্য ওপরওয়ালাকে অশেষ ধন্যবাদ দিতে লাগলো।